করিয়েছি, আমি স্টুডেন্টদের বলবার চেষ্টা করেছি। একটা শুরুর দিন যে কথাটা আমি বলবার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে অনেককে আমি দেখেছি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে একবার পরীক্ষা দিলাম কিন্তু ঠিক হলো না, ঠিক আছে দ্বিতীয়বার দেবো, হতেই পারে। প্রথমবারে পেয়ে গেলে তো খুব ভালো, কিন্তু এমন তো হতে পারে যে প্রথমবারে পেলাম না, দ্বিতীয়বার দিলাম, দেখা গেল হয়তো সেখানেও পেলাম না। অনেকে কি করে হতাশ হয়ে যায়। এই জিনিসটা যেন কখনো না আসে, একেবারেই যেন না আসে। তাহলে সমস্যা এটা হবে, কে বলতে পারে যে থার্ড টাইম তুমি যখন পরীক্ষা দেবে তখন শুধু যে কোয়ালিফাই করবে তা না, র্যাঙ্ক উপরের দিকে থাকতে হবে। সুতরাং এই হতাশাটা কোনোভাবে আসতেই হবে। আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে শেষ করবো। আমি ক্লাস 9-এ যখন পড়তাম, অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্সে খুব কাঁচা ছিল, বুঝতে পারছি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে মানে এগুলো পোশাক হয়ে যাবো। তো বাবা দেখলেন যে ছেলে ফেল করে নামতে পাবে, তো একজনকে ঠিক করলেন যে আমাকে এসে ম্যাথ করিয়ে দিয়ে যাবে, আর তাকেই বাবা বললেন, বাবার স্টুডেন্ট ছিল, তাকে বললেন যে একজন একটু ফিজিক্যাল সায়েন্স করিয়ে দিয়ে যাবে, এরকম কাউকে একটা দেখে দিন। তো যে দাদা আমাকে ফিজিক্যাল সায়েন্স পড়াতে এলেন সেই দাদা মোটামুটি ভাবে প্রথম দিন এসেই আমার খুব ভালো লাগতে শুরু করলো যে পড়ানোর পদ্ধতি কিভাবে পড়াতে হয় বা ইন্টারেস্টিং কিভাবে করে তোলা যায়, পড়ানোটা কিভাবে পড়া দরকার সেটা আমি কিছুটা সেই দাদার থেকেও শিখেছি। তো সেই দাদা আমাকে পড়ানোর পাশাপাশি দেখতাম নিজেও বই খাতা খুলে নোট করতো অনেক কিছু, ইতিহাসের বিভিন্ন গল্প বলতো। আমার ইতিহাসে ইন্টারেস্ট ওই দাদার থেকে পাওয়া, ভীষণভাবেই পাওয়া। তো এবার যখন আলটিমেটলি একদিন পড়াতে এসছে ক্লাস 9-এর শেষাশেষি, খুব হাসি খুশি উজ্জ্বল একজন ব্যক্তি যদি খুব চুপ করে যায়, খুব অদ্ভুত লাগে ব্যক্তি। তো দেখলাম সেরকমই যে চুপচাপ, কথাবার্তা বিশেষ বলছে না। কি হয়েছে বলে, একটা পরীক্ষা দিয়েছিলাম, পাস করতে পারিনি, এবার আমার 9-এর বুদ্ধি, আমি যদি পাস করতে না পারলে আবার দিতে হবে, ফেল করলে আবার দেওয়া হবে। আমি তাই বলেছি যে আবার দেবে। বলে হ্যাঁ দেবো তো বটেই, কিন্তু কতবার দেবো, অনেক কিছু ব্যাপার আছে, তুই এখন বুঝবি না। আমি আর মাথা ঘামাই, কিন্তু তারপরেও দেখতাম সে আমাকে পড়তে বসিয়ে বা পরীক্ষা দিতে বসিয়ে দিয়ে নোট করে যাচ্ছে, বই খাতাপত্র উল্টাচ্ছে। আমার আইডিয়া নেই, পরে মিলিয়ে দেখেছি ঘটনাগুলো। তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যখন মাঝখানে 2-3 মাসের একটা ছুটি বা গ্যাপ থাকে, তো সেই সময় বাবা একদিন আমাকে ঘুম থেকে তুলে বলছেন, ও দেখ কি দেখবো, নিউজ পেপার, সেদিন টাইমস অফ ইন্ডিয়া দেখলাম একটা নিউজ ছাপা হয়েছে, সেখানে দুজনের ছবি দেখতে পাচ্ছি। একটা ছবি কাউকে চিনলাম না, আরেকটা ছবি দেখলাম আরিফ মাস, আমাকে যে দাদা পড়াতো তার ছবি পেপারে। অদ্ভুত ব্যাপার। বাবা আমাকে পড়ে যেটা বুঝিয়ে দিলেন, সেই বছর পশ্চিমবঙ্গ থেকে একজন, নর্থ বেঙ্গল থেকে আরেকজন, আমাকে যে দাদা ফিজিক্যাল সায়েন্স পড়াতো সেই দাদা, সেকেন্ড অ্যাটেম্প্ট, আমার যে দাদা ছিল সেই সেকেন্ড অ্যাটেম্প্ট আইএস ক্লিয়ার করেছে। বিসিএস এর গল্পটা আমি যাচ্ছি, আইএস, দ্যাট টু ইন সেকেন্ড অ্যাটেম্প্ট, ইন দ্য সেকেন্ড অ্যাটেম্প্ট। তো সেই যদি প্রথমবার ওই যে হতাশার কথা বললাম, সেই যদি বলতো যে না এত খাটনি করে খাটলাম কিছু পেলাম না, আর আমার দ্বারা হবে না, এটা হতো, এটা কিছুতেই হতো। সেই জন্য তোমাদের বলছি, অনেক রকম কথা কানে আসবে, অনেক রকম বিষয় মাথায় আসবে, কিন্তু যতক্ষণ ওই জায়গাটা অ্যাচিভ করা যাচ্ছে ততক্ষণ কিন্তু হাল ছাড়ার কোনো জায়গা নেই। খুব স্পষ্ট তোমাদের এটুকুই আমার বলবো, ঠিক আছে? বেশ, তাহলে আমরা একটু সাবজেক্টের দিকে ঢুকে যাবো, রাইট? তোমাদের প্রথম যে অংশটা দিয়ে শুরু হচ্ছে প্রিহিস্টোরিক পিরিয়ড। এই প্রিহিস্টোরিক পিরিয়ডের ক্ষেত্রে প্রথম কথা যেটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা প্রিলিমিনারি পরীক্ষায় সেভাবে এখন অবধি আসেনি। যা আসে এখান থেকে প্রশ্ন মেইনসে আসে। মূলত তোমাদের এনশিয়েন্ট ইন্ডিয়াতে দুটো পার্ট যেটা প্রিলিতে আজ অবধি পরীক্ষায় আসেনি, একটা হচ্ছে প্রিহিস্টোরিক পিরিয়ড আর একটা হচ্ছে সঙ্গম এজ। এই দুটো এক্সক্লুসিভলি মেইনসে এসে থাকে, কিন্তু আমরা এখানে একটু পড়ে নেব জিনিসটা। এখান থেকে যদি আমরা, যেহেতু মেইনসে আসে, মেইনসে এসছে, যদি আমরা পার্টিকুলার কিছু জিনিস প্যাটার্ন ফলো করে থাকি, তাহলে দেখতে পাবো এখান থেকে অল্প বিস্তর কিছু জায়গা পরীক্ষায় আসে। এবার এই যে অল্প বিস্তর কিছু জায়গা পরীক্ষায় আসে, সেটা তোমাদের বললাম, সেখানে একটা প্রথম কথা মনে রাখতে হবে, তোমরা তোমাদের মতো মডিউলটা তো পড়বে ডেফিনেটলি, কিন্তু আমি তোমাদের যাতে বুঝতে, তোমাদের মডিউলে তো খুব চমৎকারভাবে সবকিছু দেওয়া আছে, তোমরা তো ডেফিনেটলি পড়বে,
কিন্তু জিনিসটা যাতে বোধগম্য হয়, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিছু জিনিস আলোচনা করে দেবো, প্লাস কিছু জিনিস লিখিয়েও দেবো। কেমন? লেখানোর আগে প্রথম কথা যেটা আমার বলবার দরকার সেটা হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষায় কোয়েশ্চেন পেপার বাংলা আর ইংরেজি দুটো ভার্সনে আসে, বাইলিঙ্গুয়াল কোয়েশ্চেন পেপার হয়। বাঁদিকে ইংলিশ ভার্সন থাকে WBCS এর, ডান দিকে বেঙ্গলি ভার্সন। তোমাদের আমার একটাই কথা বলবার, সেটা হচ্ছে বাংলায় পড়ে প্রশ্নের উত্তর করতে চাইলে অবশ্যই করবে, তাতে কোনো বাধা নেই, কিন্তু আমার রিকোয়েস্ট বাঁদিকে ইংলিশ ভার্সনটার দিকে একবার তাকিয়ে নেবে, তাহলে যেটা সুবিধা হবে। বাংলায় পড়ে আমি দেখেছি অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে এই প্রশ্নটা কি বলেছে বুঝতেই পারলাম না, উত্তর করে আসে যদি নেগেটিভ মার্কিং হয়। কিন্তু তাকে যখন আমি বললাম ইংলিশ ভার্সনটার দিকে তাকিয়ে দেখো তো, তখন বলে এই বাবা এটাতেই বাংলায় কিন্তু অনেক সময় হাবিজাবি ট্রান্সলেট করে দেয়, পেঁচিয়ে দেয় প্রশ্ন, সেইটা কিন্তু কখনোই বুঝতে সবসময় যে সুবিধা হবে এরকমটা না, অনেক সময় প্রবলেম হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট, যদি কোনো প্রশ্ন যে কোনো সাবজেক্টের বুঝতে অসুবিধা হয়, বাকি ইংলিশ ভার্সনটা একবার তাকিয়ে দেখে নেবে। আর এটা আরেকটা কারণে আমি বলছি, সেটা হচ্ছে আমরা যে কোয়েশ্চেন বুকলেটটা দেয় তার ফ্রন্ট পেজটায় যে ইনস্ট্রাকশনগুলো থাকে আমরা কেউ পড়ে দেখি, সবাই আগে সিলটা কেটে ভিডিওর কথা প্রশ্ন ঢুকে, যদি ওটা ভালো করে দেখো দেখবে সেখানে কিন্তু স্পষ্ট বলা থাকে যদি কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হয় বা যদি কিছু ডাউট থাকে ইংলিশ ভার্সনটাকে ফাইনাল করে পড়ো। বুঝতেই পারছো, তুমি বাংলায় পড়ে যদি একটা প্রশ্নের উত্তর দাও, সেটা যদি প্রশ্নটা নিয়ে কোনো সমস্যা হয়, ওরা কিন্তু ইংলিশ ভার্সনের প্রশ্ন অনুযায়ী যা উত্তর হচ্ছে সেটাকেই করবে, বাংলা ভার্সন করবে। সুতরাং সবটা মিলিয়ে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে তোমরা দুটোকেই একবার ভালো করে দেখে নেবে। এবং আরেকটা বিষয়, মেইনস সেখানে কিন্তু কোনো প্রশ্ন বাংলায় হবে না, সমস্ত প্রশ্ন ইংরেজিতে হবে। সুতরাং একটু একটু করে ইংরেজি টার্মগুলো ইংরেজিতে, বিশেষ করে হিস্ট্রিতে ধরো অশোক ইংরেজিতে অশোকই থাকে, আর কিছু পাল্টাবে, কিন্তু অন্যান্য অনেক সাবজেক্ট আছে যেখানে বাংলা টার্ম আর ইংলিশ টার্ম অনেকটাই পার্থক্য হয়, সেখানে আমি বলবো ইংরেজি টার্মগুলোর সঙ্গে অভ্যস্ত হবে না, তোমাদের ভালোর জন্য পরীক্ষায় যাতে একবারে করে ফেলতে পারো। বিশেষ করে তোমরা প্রত্যেকেই প্রি কোয়ালিফাই করে মেন্সে যাবে, তখন যাতে ঝটপট টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর, সেটা কিন্তু মাথায় রাখবে। তো যে প্রসঙ্গে আমি এতগুলো কথা বললাম সেটা হচ্ছে যে তোমাদের প্রিহিস্টোরিক পিরিয়ড যদি পড়তে হয়, প্রিহিস্টোরিক পিরিয়ড পড়তে গেলে সেখানে তিনটে মেইন পিরিয়ডের উপর আমাদের জোর দিতে হবে। কেমন? কোন তিনটে পিরিয়ড? তোমাদের বইতে দেখবে স্টাডি ম্যাটেরিয়াল মডিউলে দেওয়া আছে, একদম প্রথম যদি পেজ খোলো, ফার্স্ট পেজটাতে নয়, পেজ নাম্বার 10, সেখানে দেখো প্রি হিস্ট্রি বলে কিন্তু স্টোন এজ, ব্রোঞ্জ এজ, আয়রন এজ তিনটে দেওয়া আছে। কেমন? এবং তোমাদের মডিউলটা ধরে আমি বলে দিচ্ছি, স্টোন এজ যেটাকে আমরা বলছি বাংলাতে প্রস্তর যুগ, তার তিনটে ভাগ দেখতে পাচ্ছি, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। প্যালিওলিথিক আমি তোমাদের বাংলাতে একটু বলে রাখছি, প্যালিওলিথিক মানে কিন্তু প্রাচীন প্রস্তর যুগ। কেমন? প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক। কেমন? তারপর দেওয়া আছে মেসোলিথিক এবং নিওলিথিক। কেমন? প্যালিওলিথিকের তিনটে ভাগ আছে, সেটা আমরা পরে দেখব। মেসোলিথিক মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক নব্যপ্রস্তর যুগ। সোজাভাবে ভাঙলে এই জিনিসটাই কিন্তু বেরোবে আমাদের। কেমন? এই জায়গাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং এই প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এই তিনটের থেকে মূলত আমাদের কি মাথায় রাখতে হবে? তিনটের থেকে মূলত মাথায় রাখতে হবে প্রথম কথা, কোন ফেজ বা কোন পিরিয়ডের আন্ডারে কোন কোন শহর পড়ছে। এখান থেকে তোমাদের একটু আগেই বলছিলাম কি প্রশ্ন আসে, প্রশ্ন আসে অমুক শহর কোন ফেজের আন্ডারে রয়েছে। মূলত তোমরা যদি
লাস্ট কোয়েশ্চেনগুলো ঘেটে দেখো, এই ধরনের প্রশ্ন এখান থেকে যা যা এসছে সেখান থেকে ঘেটে দেখলে কিন্তু দেখতে পাবে তোমরা এটাই আসে নর্মাল, যে অমুক শহর কোন পিরিয়ডের আন্ডারে পড়বে। তার বিষয় তোমাদের পরে এখানে দেওয়া আছে, অসুবিধার কিছু নেই, এখানে প্রত্যেকটাই ডিটেলসে বলা আছে। আমি সেটাতে যাব, অবশ্যই যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার খেয়াল ছিল না, এটা আমারই ফল্ট, যে মডিউল তো আমাদের শুরু হচ্ছে সোর্সেস দিয়ে। আমার খেয়াল ছিল না, আমি প্রিহিস্টোরি পিরিয়ডটা ভেবে বসেছিলাম, কারণ আমি খেয়াল করিনি মডিউলটা তোমাদের সোর্সেস দিয়ে শুরু হচ্ছে। এনিওয়ে, তোমাদের প্রিহিস্টোরিতে আমি তাহলে পড়ে যাচ্ছি, মডিউল যেভাবে আছে আমি সেভাবেই এগোবো, তোমাদের মডিউল যেভাবে আছে আমি সেভাবেই এগোবো। প্রিহিস্টোরিতে আমি পড়ে যাবো। তার আগে মাথায় রাখবে, এই যে আমরা সোর্সেস পড়ছি, তোমরা খুব সুন্দর দেখতে পাবে এখানে যে ভাগটা করে দেওয়া আছে, এই ভাগটার মধ্যে মূলত আমরা যদি প্রাচীন ভারতের ইতিহাস জানতে চাই তাহলে মূলত দুটো বিষয়ের উপর আমাদের খেয়াল রাখতে হবে, একটা লিটারেরি সোর্সেস আর একটা আর্কিওলজিক্যাল সোর্সেস। লিটারেরি সোর্সেস মানে হচ্ছে সাহিত্যিক উপাদান, আর্কিওলজিক্যাল সোর্সেস মানে প্রত্নতাত্ত্বিক উপাদান। লিটারেরি সোর্সেসের দুটো ভাগ হয়, একটা হচ্ছে ইন্ডিজেনাস লিটারেচার আর একটা হচ্ছে ফরেন অ্যাকাউন্ট। ইন্ডিজেনাস দেওয়া আছে নিশ্চয়ই। ইন্ডিজেনাস লিটারেচারের মধ্যে বলে রাখি, ইন্ডিজেনাস লিটারেচারের মধ্যে পড়বে দেশীয় সাহিত্য। ইন্ডিজেনাস মানে দেশীয় সাহিত্য, আমাদের দেশে কি কি লেখা হচ্ছে। ফরেন লিটারেচার মানে বাইরের থেকে পর্যটকরা এখানে এসে কি কি লিখেছে। কেউ বলতে পারো বাইরের থেকে একজন কোনো পর্যটক আমাদের এখানে এসেছিলেন এরকম কারণ না? ফাহিয়েন, বাহ, পড়াশোনা করে হিউয়েন-সাং। আমি যদি আরেকভাবে এগোই, কে কার সময় এসেছিলেন কোন আইডিয়া? হর্ষবর্ধনের সময় কে? ফাহিয়েন। আর হিউয়েন-সাং? হর্ষবর্ধনের সময় হিউয়েন-সাং। কোনটা নেবো তাহলে? কোনটা নেবো, ফাহিয়েন না হিউয়েন-সাং? তোমারটাই নেবো। আচ্ছা, তুমি অতটা দূর থেকে কষ্ট করে আসো বলছো, তোমার প্রতি একটু সহানুভূতি দেখানো যায়। হর্ষবর্ধনের সময় এসেছিলেন হিউয়েন-সাং, আর ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। কেমন? এরা এখানে এসে যেগুলো লিখে গেছেন এগুলো ফরেন অ্যাকাউন্টের মধ্যে পড়বে। কি লিখে গেছেন? হর্ষবর্ধনের সময় হিউয়েন-সাং এসে কোন বই লিখেছেন? সিউ। ফাহিয়েন কোন বই লিখে গেছেন বলো? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। ফোকো কি? মনে রাখবার সবচেয়ে সহজ উপায় কি আর? আর কোন রাইটার নেই এফডিএ, ফরেন রাইটার নেই কেন এফডিএ, আর কোন ফরেন রাইটারের লেখা বইও নেই এফডিএ। হু রোট ফোকো কি? অপশন এফডিএ। ফাহিয়েন রোট হুইচ বুক? এফডিএ। এটা হলে অটোমেটিক্যালি এটা পড়ে যাচ্ছে সি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে না পারলে বলবে, যা যেখানে বুঝতে অসুবিধা হয় আমাকে সঙ্গে সঙ্গে বলবে, না বোঝা নিয়ে, বোঝার মতো নিয়ে বাড়ি যাবে পরিষ্কার, তাহলে বোঝানা বাড়তেই থাকে। ঠিক আছে, এই যে এরা দুজন এসেছিলেন, এরা হচ্ছেন ফরেন লিটারেচারের ক্ষেত্রে প্রতিক্রিয়া। এবার যদি আমরা বলি ইন্ডিজেনাস লিটারেচার, দেশীয় সাহিত্য, লিখিত সাহিত্যের মধ্যে দেশীয় সাহিত্য, এরকম কোনো দুজন ব্যক্তির নাম বলতে পারো যারা আমাদের দেশেরই ব্যক্তি বা কোনো রাজ্যে বা কোনো রাজার সভাসদ, তারা এই ধরনের কালিদাস বলতে শুরু করেছে। কালিদাস, কালিদাস কিন্তু যে বইগুলো লিখেছিলেন সেগুলো ইতিহাস সম্পর্কিত কোনো বই, নাটক বা কাব্য। কেমন? তিনি পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে নাটক বা কাব্য লিখেছেন। ইতিহাস জানার জন্য আমাদের হাতে কোনো ইনফরমেশন সেখান থেকে। হ্যাঁ, বরাহমিহিরের নাম আসতে পারে, কারণ সেই সময়কার মেটেরিওলজিক্যাল বিষয় কিরকম ছিল ইত্যাদি সেটা আমরা বলতে পারি। আর দু একজন কি নাম বলতো বলো? রাজতরঙ্গিনী কলহন, ইয়েস। প্রাচীন কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে আমরা জানতে পারছি। একদম, এইগুলো হচ্ছে ইন্ডিজেনাস লিটারেচার।
দেশীয় সাহিত্য, আমাদের দেশেরই লোক আমাদের দেশের সম্বন্ধে ইনফরমেশন দিয়ে গেছে। তাহলে আমরা লিখিত সাহিত্যকে সোর্স হিসাবে দুটো ভাগে ভাগ করছি, দেশীয় সাহিত্য, বৈদেশিক সাহিত্য, ইন্ডিজিনাস লিটারেচার, ফরেন লিটারেচার বা অ্যাকাউন্ট। এবারে তার মধ্যে যদি আমরা ইন্ডিজিনাস লিটারেচারকে ধরি, দেশীয় সাহিত্য, বাইরের থেকে আসা লোকেরা যেটা লিখেছে সেটা দেখো ভাগ দেওয়া আছে রিলিজিয়াস লিটারেচার, সেকুলার লিটারেচার, সঙ্গম লিটারেচার। তোমাদের একটু আগে বলছিলাম সঙ্গমটা তোমাদের শুধুমাত্র মেন্সে পড়তে হবে। এই যে সঙ্গম লিটারেচার, এটা একটা আলাদা ভাগ, সেটা সঙ্গম পড়ার সময় বলে দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই, ডিটেলসে বলে দেওয়া যাবে। কিন্তু রিলিজিয়াস আর সেকুলার বলতে আমরা কি বোঝাবো? রিলিজিয়াস মানে বিভিন্ন ধর্ম সংক্রান্ত যে বইগুলো আমাদের ইতিহাস সম্বন্ধে জানতে সাহায্য করছে, যার মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের চেনাশোনার মধ্যে বুদ্ধিস্ট লিটারেচারের নাম দেওয়া আছে, ত্রিপিটক চেনা নাম। ত্রিপিটক থেকে আমরা জানতে পারছি সেই সময়কার সমাজ ব্যবস্থা কি ছিল। গৌতম বুদ্ধ, কালকে বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধ বলো প্রিচিংস বা টিচিংস কি বলে গেছেন, মানুষ হিসাবে সমাজে এক্সিস্ট করতে গেলে আমাদের নিজেদের উন্নতির জন্য কি করতে হবে সব বলে গেছেন। তাহলে এই ধরনের বইগুলো আমরা পড়বে হচ্ছে রিলিজিয়াস লিটারেচারের মধ্যে বই, কিন্তু ধর্ম সংক্রান্ত বই। এদিকে সেকুলার যদি বলা হয়, সেকুলার বললে তোমাদের এখানে ইনস্ট্যান্স দেওয়া নেই। সেকুলার বললে কি বলা যেতে পারে? সেকুলার বলতে এটা বলা যেতে পারে, ধরো কোনো একজন রাজার সভাসদ সেই রাজা সম্বন্ধে লিখেছে, সেখানে হয়তো রাজার ধর্ম কি সেটা বলা আছে, কিন্তু ধর্ম নিয়েই বলা সেটা হয়তো না। একদম। এবারে ঘটনা হচ্ছে যে আচ্ছা এটা যদি জিজ্ঞেস করি এরকম কোনো বই আছে কোনো রাজা সম্বন্ধে লেখা কোনো বই তার সভা কবি বা সভাসদ লিখে আছে? আচ্ছা ভাই সমুদ্রগুপ্তের বই ঠিক নয়, লিপি ইনস্ক্রিপশন, সেটার নাম কি? এক্স্যাক্টলি, একদম এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ ইনস্ক্রিপশন। খুব ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের এখানে লিস্টে দেওয়া আছে, এগুলো সবই লিস্ট করে তোমাদের এখানে দেওয়া আছে, কোথাও কোনো সমস্যা নেই। এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত সম্বন্ধে আমরা জানতে পারছি, তার সভাকবি হরি সেনের, ঠিক আছে? এগুলোকে আমরা টু সাম এক্সটেন্ট সেকুলার বলতেই পারি, কোনো সমস্যা নেই। এবারে আচ্ছা না সেকুলার এখানে দেওয়া আছে, ডেফিনেটলি দেওয়া আছে, সেকুলারটা আলাদা করে পড়ে দেওয়া আছে। নন হিস্টোরিক্যাল লিটারেচার, হিস্টোরিক্যাল লিটারেচার। এবার নন হিস্টোরিক্যালের মধ্যে অর্থশাস্ত্র অষ্টাধ্যায়ী, পাণিনির অষ্টাধ্যায়ী, কেমন? মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি। এই প্রত্যেকটা মাথায় রাখতে হবে, কারণ এগুলো হয় ল, নয় গ্রামার, নয় অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো নিয়ে ডিল করছে। বা আমি যে বললাম রাজা সংক্রান্ত জানা যাচ্ছে, তুমি এরা বললে এলাহাবাদ প্রশস্তি, সেটা কিন্তু এখানে ঢুকবে না। তার কারণ আমি আর্কিওলজিক্যাল সোর্সে ঢুকে যাব। আমি শুনলাম তোমরা জানো, এটাই অবধি দেখলাম যে জানাটা ঠিকঠাক আছে কিনা, কার কোনটা লিপি সেইটা জানলাম, এই অবধি আমি জেনে নিলাম। কিন্তু এটা বলে রাখা উচিত, এটা কিন্তু এইখানে ঢুকবে না, কারণ এটা বই নয়, আর্কিওলজি, কেমন? ইনস্ক্রিপশন, লিপি, সেই কারণে এটা লিটারেচারের মধ্যে ঢুকবে, কেমন? এবং হিস্টোরিক্যাল লিটারেচারের মধ্যে রাজতরঙ্গিনী রামচরিত লেখা আছে, যেটা ও বলতো রাজতরঙ্গিনী কল্পনার লেখা প্রাচীন কাশ্মীর, কোনো জায়গা সম্বন্ধে জানতে পারছি আমরা। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী, এখানে পাল রাজা রামপাল সম্বন্ধে আমরা জানতে পারছি, এবং সেখানকার একটা বিদ্রোহ সম্বন্ধে জানতে পারছি যার নাম কৈবর্ত বিদ্রোহ। এগুলো টুকটাক পরীক্ষা আসেনি, এগুলো পরে তোমাদের পড়তে হবে। এখানে সোর্সেস হিসাবে আমি তোমাদের জাস্ট বলে রাখছি, কেমন? এবারে এই যে লিটারেচার, তাহলে আমরা দেশীয় সাহিত্য নিয়ে মোটামুটি আলোচনা করলাম, ফরেন লিটারেচারের নামও আমরা মোটামুটি আলোচনা করলাম। ফরেন লিটারেচারের ক্ষেত্রে আরো অনেকেই আছে, আমরা জাস্ট মূল দুটো নাম আলোচনা করলাম, আরো অনেক নাম পাবো পরবর্তী। এবারে আমরা যদি চলে আসি আর্কিওলজিক্যাল সোর্সেস, তার লিস্ট কিন্তু অনেক লম্বা। আর্কিওলজিক্যাল সোর্সেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ পেইন্টিং, আর্টিকেলস ফ্রম এক্সক্যাভেশন,
এক্সকাভেশন মানে খনন কার্য। খনন কার্য চালিয়ে যা যা পাওয়া গেছে, কয়েন, মুদ্রা, মনুমেন্ট, সৌধ, ইনস্ক্রিপশন, লিপি, এইগুলো প্রত্যেকটাই খনন কার্য চালিয়ে পাওয়া গেছে। আমরা কিছু পরে সিন্ধু সভ্যতা পড়ব। সিন্ধু সভ্যতায় যদি আমরা এর ডিটেলস জানতে চাই, একটি মাত্র সোর্স, কোন সোর্স? আর্কিওলজিক্যাল সোর্স, মাটি খুঁড়ে পাওয়া জিনিস। আর কোনো দ্বিতীয় অপশন আমাদের হাতে নেই। মাটি খুঁড়ে বাসনপত্র পাওয়া গেছে, ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সবই আর্কিওলজিক্যাল সোর্সেসের আন্ডারে কিন্তু আমাদের পরিষ্কার করে দেবে। এবং শুধু তাই নয়, খেয়াল রাখতে হবে কয়েন। কয়েন থেকে আমরা কি জানতে পারছি? তোমরা তো বলতে কয়েন, এতে আর জানার কি আছে? রাজার নাম কিরকম, আমি এই পয়েন্টটা দিয়ে ঢুকতে চাইছি। একদম, সোনার কয়েন মানে রাজার অর্থনৈতিক অবস্থা লিখবি। কিন্তু যদি আগের রাজার সময় সোনার কয়েন ছিল, পরের রাজার সময় সিলভার বা কপার কয়েন পাচ্ছি, তাহলে অর্থনৈতিক অবস্থা কিঞ্চিত অবনতি করেছে। কয়েন কিন্তু আমাদের এই ডিফারেন্সটা করিয়ে দিচ্ছে। কুষাণ বংশের সময় স্বর্ণ মুদ্রা পাচ্ছি, কিন্তু তার আগে আমরা সাতবাহনের সময় সীসার মুদ্রা পাচ্ছি। তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে কার অর্থনৈতিক অবস্থা কিরকম ছিল। কেমন? শুধু রাজার নাম বা সাল বা রাজার ছবি, যেমন ধরো রাজার ছবি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ কনিষ্কের সবসময় মূর্তি, গলাকাটা মূর্তি পাওয়া গেছে। এবার অনেকেই এটা ভাবে যে কনিষ্কের দেখতে কেমন ছিল, একটাই রাস্তা কনিষ্কর পয়েন্ট, ওখানে কিন্তু কনিষ্কের মুখের আদলের একটা ছাপ আমরা পাই। পয়েন্ট কিন্তু এই কারণে গুরুত্বপূর্ণ। কেমন? তাহলে যে পয়েন্টটাকে আমরা ভাবছি যে তো জিনিসপত্র আদান প্রদানের মাধ্যম, সে কিন্তু আমাদের ইতিহাস সম্বন্ধে অনেক খবর জানিয়ে দিচ্ছে। সেরকমভাবে যদি আমরা বেছে দেখি জিনিসটা গুরুত্বপূর্ণ। প্লাস মনুমেন্ট, ইনস্ক্রিপশন। দেখো, মনুমেন্ট মানে সৌধ, অমুক রাজার সমাধি স্থাপিত হয়েছে। তোমরা এখন বলো কুতুব মিনার, আরেকটা নাম চলে আসতে পারে, তাজমহল হতে পারে, কোনো অসুবিধা নেই। এইগুলো হচ্ছে মনুমেন্ট বা সৌধ। সেখান থেকে আমরা কি জানছি? কোন পাথরের ব্যবহার সেই সময় প্রচলন ছিল, কে বানিয়েছে। তাজমহলের ক্ষেত্রে তো প্রচুর ইনফরমেশন চলে আসে, কতদিন ধরে, কত খরচে, এইসব চলে আসে। আবার মুঘল সম্রাটদের সমাধি, এটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসে, কোন মুঘল সম্রাটের সমাধি কোথায়। এই জিনিসগুলো যদি আমাদের জানতে হয়, তাহলে কিন্তু মনুমেন্ট ছাড়া উপায় নেই। তবে সবচেয়ে জরুরি এই আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে ইনস্ক্রিপশন, যে ইনস্ক্রিপশনের দুটো ভাগ, আবারও এখানে ইন্ডিজেনাস, ফরেন। কেমন? ইন্ডিজেনাস এবং ফরেন, এখানেও দেশীয় এবং বৈদেশিক ভাগ আছে। দেশীয়র মধ্যে যেমন ধরো সমুদ্রগুপ্তে তোমরাই বললে এলাহাবাদ প্রশস্তি, কিন্তু বৈদেশিক আমরা কোথায় পাবো? বৈদেশিক যদি পেতে হয় তাহলে কিন্তু দু একটা অন্য নামও চলে আসে। যেমন ধরো তোমরা পরে পড়বে হেলিওডোরাস লিপি। কেমন? হেলিওডোরাসের গরুর ধ্বজ লিপি, এই ধরনের নাম। অর্থাৎ বাইরের একজন শাসক, তিনি কিন্তু আমাদের এখানকার সম্বন্ধে বা এই সময়কার সম্বন্ধে লিখে গেছে। হাইরোগ্লিফিক ভারতের নয়, সেটা মিশরে, ইজিপ্টে। তার জন্য আমরা হাইরোগ্লিফিক সম্বন্ধে এখানে আলোচনা করতেই পারবো, কারণ এটা ভারতবর্ষের ইতিহাস কিন্তু হচ্ছে না, এটা সম্পূর্ণ ইজিপ্টের বা মিশরের হয়ে যাচ্ছে। কেমন? এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। প্লাস আরেকটি জিনিস খেয়াল রাখা দরকার আমাদের, সেটা হচ্ছে যে তোমরা এপাশে দেখবে লেখা আছে কি, অ্যাকাউন্টস অফ ফরেন ট্রাভেলার্স অ্যান্ড রাইটার্স, যেটা তোমাদের আমি আর্কিওলজি লিটারারি সোর্সেস বা সাহিত্যিক উপাদানের সময় বলে দিয়েছিলাম। এখানে গ্রিক, চাইনিজ আর মোহামেডান রাইটার্স এইভাবে নাম দেওয়া আছে। গ্রিক, তোমরা গ্রিকদের ক্ষেত্রে অনেক নাম উঠে আসে। কি নাম? মেগাস্থিনিস। যদিও মেগাস্থিনিসের বইটা পাওয়া যায়, তবু তার সম্বন্ধে আমরা, তার লেখা সম্বন্ধে আমরা জেনে নিতেই পারছি। চাইনিজদের নাম আমরা এতক্ষণ আলোচনা করেই ফেলেছি, কোনো সমস্যা নেই। মোহামেডান রাইটার্স, সেটা প্রাচীন ভারতের গল্পে ঠিক ঢুকবে না, সেটা মধ্যযুগের ঢুকে যাবে। মুসলিম রাইটার্স আরব,
একদম অনেক পর্যটক আছে। বলো সুলতান মাহমুদ লুণ্ঠনকারী, তার লেখালেখির দিকে কোনো ঝোঁক ছিল না। জীবন বক্তা মোহাম্মদ ঘুরির সময় না, সুলতান মাহমুদের সময় এসেছিলেন আল-বিরুনি। এবার আল-বিরুনি এই যে এইগুলো কিন্তু মুসলিম অ্যাকাউন্টস, কেমন? এইখানে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে মোটামুটি মুসলিমদের যে হিস্ট্রি সেটা মধ্যযুগ থেকে শুরু হচ্ছে, সেটা কোনো অবস্থাতেই প্রাচীন যুগে ঢুকবে না, একেবারেই ঢুকবে না। ইসলাম ধর্মটাই আধুনিক যুগের ধর্ম, সুতরাং মানে মধ্যযুগের ধর্ম, সুতরাং এটা প্রাচীন যুগে ঢোকার কোনো জায়গাই নেই, কোনো অবস্থায় ঢোকার কোনো জায়গা নেই। তাহলে এই যে ভাগগুলো তোমাদের এখানে করা আছে, কেমন, এই ভাগগুলোর থেকে কিন্তু তোমাদের মোটামুটি এটুকু খেয়াল রাখতেই চলবে। সাহিত্যিক উপাদান তার দুটো ভাগ, এই দুটো ভাগের মধ্যে দেখতে পাচ্ছ রিলিজিয়াস, সেকুলার এবং সঙ্গম। সঙ্গমটা আমি এখানে আনবো না, সঙ্গমটা বাদ দিতে বলবো, এখানে সঙ্গমটা মাথাতেই রেখে দেবো, সঙ্গম আমরা সেপারেটলি করবো। কিন্তু এই যে রিলিজিয়াস এবং সেকুলার, এই রিলিজিয়াস এবং সেকুলারের ক্ষেত্রে ভাগগুলো কি কি বললাম? রিলিজিয়াস মানে বৈদিক সাহিত্য আছে, বৈদিক সাহিত্য আমরা পরে পড়বো, বেদ পড়বো বা বৈদিক যুগ যখন পড়বো, বৌদ্ধ, জৈন এইগুলো রয়েছে। প্লাস পাশাপাশি সেকুলারের মধ্যে কোনগুলো পড়ে তোমরা দেখে। আবার সাহিত্যিক উপাদানের মধ্যে ওইখানে অ্যারো দিয়ে তোমাদের ফরেন লিটারেচারের কথা বলা আছে, যে তিনটে আমরা বললাম। আর আর্কিওলজিক্যাল সোর্সেসের ভাগ এগুলো দেখতে হবে। তোমাদের এখানে কিন্তু মাথায় রাখবে যে পরপর লিস্ট করে দেওয়া আছে কোনটা। যদি মডিউলটা ঠিক ঠিক দেখো তাহলে দেখতে পাবে পরপর লিস্ট করে দেওয়া আছে বইপত্রের নাম। এগুলো কিন্তু সিম্পলি তোমাদের মুখস্থের জায়গা, এখানে কিন্তু আমার বলে দেওয়ার বা বোঝানোর কিছু সিম্পলি মুখস্থ করতে হবে। কার লেখা কোন বই, কার লেখা কি বৃত্তান্ত, সমস্ত মুখস্থ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, একদম ঠিক আছে। প্লাস খেয়াল রাখবে যে মুদ্রা, আমরা মুখে যা যা বরাবরই বললাম সবই এখানে লেখা আছে। দেখবে এই কুষাণ, the Kushanas issued gold coins depicting many deities on their coins, একদম সব কয়েন সম্বন্ধে আমরা যা যা বলেছি আলোচনা সবই লেখা আছে। তোমরা এখন পড়বে তো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এখানে সবটাই বলা আছে, আমরা যেটা যেটা আলোচনা করব। এবারে কয়েনের টাইপ, এখানে তোমাদের বইতে যেটা দেওয়া আছে কয়েন কিরকম, কটা কিরকম ভাবে কয়েন পাওয়া যাচ্ছে, আমাদের কাছে তো সবই এক, ভ্যালুয়েশন অনুযায়ী বা ডিনোমিনেশন অনুযায়ী কয়েন রয়েছে, কিন্তু সবই এক। কিন্তু সেই সময় কয়েনের গল্প একটু আলাদা ছিল। কিরকম আলাদা বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রথমে বলছে পাঞ্চ মার্ক কয়েন্স। পাঞ্চ মার্ক কয়েন্স মানে হচ্ছে খোদাই করা, কেমন খোদাই করা, এই যে ছবি দেওয়া আছে পাঞ্চ মার্ক কয়েন্স। এই যে পাঞ্চ মার্ক কয়েন্স এইগুলো পরিষ্কারভাবে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে পাওয়া গিয়েছে। মূলত পাঞ্চ মার্ক কয়েন্স এখানে লেখা নেই, তো বলে রাখছি মৌর্যদের সময় কিন্তু বেশি পাওয়া গেছে। শুরু বলতে পারো মৌর্যদের সময়। যদি আমরা বলি পাঞ্চ মার্ক কয়েন্স তাহলে সেটা মৌর্যদের সময় আমরা বলতে পারবো যে বেশি ছিল, কেমন। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা এই পাঞ্চ মার্ক কয়েন্সের প্রচলন করেছিল। প্লাস আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, পাঞ্চ মার্ক কয়েন্স তোমাদের এখানে দেখবে বলা আছে যে ইচ সিম্বল ইজ পাঞ্চড সেপারেটলি উইল সামটাইমস ওভারল্যাপ দ্য অ্যানাদার। এই যে বললাম খোদাই করা, ছাপ দেওয়া, কোনো কোনো সময় একটা ছাপের উপর দিয়ে একটা ছাপ চলে যাবে, অর্থাৎ অত উন্নত কয়েন ছিল না। আজকে যেমন কয়েন বের করে আমরা স্পষ্ট প্রত্যেকটা দেখতে পাবো, সাল স্পষ্ট দেখতে পাবো, তারপরে ছবি স্পষ্ট দেখতে পাবো, কিছু লেখা থাকলে সেটাও স্পষ্ট দেখতে পাবো। তখন তো এত টেকনোলজির উন্নতি ছিল না, সুতরাং গায়ে জড়িয়ে একটা ছবির উপর একটা ছবি চলে যাবে, কেমন। পাঞ্চ মার্ক কয়েন্স বলতে আমরা এটাকেই বুঝি। ইন্দো গ্রিক, ভারতবর্ষে প্রথম, এই প্রশ্নটা প্রায় দেয়, ভারতবর্ষে কারা স্বর্ণ মুদ্রা চালু করেছে? ইন্দো গ্রিক।
তারপরে কুষাণ, কেমন? আগে ইন্দ্র-গ্রীক পরে কুষাণ। এবং ইন্দ্র-গ্রীক এবং কুষাণ কেউই কিন্তু ভারতীয় নয়, বিদেশি। যদি এরকম প্রশ্ন আসে কোন ভারতীয় রাজবংশ প্রথম গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রা চালু করেছিল, তার উত্তর গুপ্ত। অনেক পার্থক্য আছে, সেই জন্য ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে। যেমন স্বর্ণ মুদ্রা কারা ভারতবর্ষে চালু করেছিল? ইন্দ্র-গ্রীক বা কুষাণ বা দুজনে। কোন ভারতীয় রাজবংশ, প্রশ্ন এরকম দেয়, হুইচ ইন্ডিয়ান ডাইনেস্টি স্টার্টেড গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া? কোন ভারতীয় রাজবংশ ভারতবর্ষের স্বর্ণ মুদ্রা চালু করেছিল? গুপ্ত বংশ। এই পার্থক্যটা খুব ভালো করে খেয়াল রাখবে, তা না হলে কিন্তু ঠিক আছে। ওভার যেটা বলছে গ্রিকের সাথে আর কারা মিক্সড ছিল? ইন্দ্র-গ্রীক এই জন্য বলা হচ্ছে যে ওই আলেকজান্ডারের সময় সব গ্রিকরা ভারতে এসছে, এবার ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাস করতে শুরু করেছে, দীর্ঘদিন ধরে তারা ওখানে রয়ে আছে। ইন্দো-গ্রীক, সেই কারণে দেখো এখানে লেখা থাকতেও পারে, আমরা বলে দিচ্ছি। দেখো ভারত বলতে আজকে আমরা যে জায়গাটা বুঝি সেটা তো নয়, ভারত বলতে তখন আফগানিস্তান বেলুচিস্তান অব্দি চলে গেছে, সেই সব জায়গায় তারা ছিল। হ্যাঁ বল। আপনি বললেন যে ভারত প্রথম ইন্দ্র-গ্রীকরা করলো কয়েনটা, যে নিষ্ঠুর মনার যে কয়েন ছিল সেগুলো তো আরো আগে ছিল। একটা জিনিস ঘুরিয়ে ফেলছে, আমরা রাজবংশ নিয়ে আলোচনা করছি। বৈদিক, হ্যাঁ বৈদিক যুগে কোনো রাজবংশ ছিল না, রাজার শাসন, একটা বড় সাম্রাজ্যের উপর সম্রাট বা রাজা শাসন করছেন সেরকম কোনো কনসেপ্ট নেই। আমরা কিন্তু মগধ সাম্রাজ্য চালু হওয়ার পর সাম্রাজ্যের কনসেপ্ট ইন্ট্রোডিউস সেই অনুযায়ী আলোচনা করছি। বোঝা গেল কি বলছি? বৈদিক যুগ, সিন্ধু সভ্যতা ওগুলোতে ছিল, কিন্তু গন্ডগোল হচ্ছে সেখানে কোনো সাম্রাজ্য ছিল বলতে পারছি না, অমুক রাজা রাজত্ব করে গেছেন, নীল কিচ্ছু, সেই কারণে ওই হিসাবটা আমাদের আসবে। যদি বলা হয় কোন, এই যে বলছি কোন রাজবংশ, রাজবংশ টার্মটা ব্যবহার করছে, হুইচ ডাইনেস্টি, সেই কারণে এই হিসাবটা করছে। কেমন? ওই জন্য আমাদের এই হিসাবটাকে টোটালি সেপারেট করে দিতে হচ্ছে। আচ্ছা, তাছাড়া দেখো ইন্দো-গ্রীকের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে the portrait or bust of the king on the observed side appear to the real portraits. এদের পয়েন্টে উন্নত কয়েনে রাজার স্পষ্ট ছবি পাওয়া যাচ্ছে, একদম পরিষ্কার ছবি পাওয়া যাচ্ছে, এটা গ্রিকদের কয়েনের একটা মূল জায়গা আছে। এবং মূলত দেখবে লেখা আছে কারা চালু করছে, we know about several shock Parthian kings about whom we would have no information from any other sources. ইন্দো-গ্রীকরা চালু করলো, তাদের পর পর সব পার্থিয়ান বিভিন্ন বংশ ছিল, এদের আন্ডারে কিন্তু কোনো অবস্থাতে সেরকম কিছু কয়েনের প্রভাব পড়েনি। অর্থাৎ ইন্দো-গ্রীকদের পর যারা রাজত্ব করেছে তাদের মধ্যে কিন্তু এই কয়েনের প্রভাব পড়েনি, একেবারেই পড়া উচিত ছিল যখন এই ধরনের কোনো কয়েন ইন্ট্রোডিউস করছে। কেমন? দেখো কুষাণদের কথা আলাদা করে বলা আছে কয়েনের ক্ষেত্রে, বলতে হবে গোল্ড কয়েনের জন্য। এবং এখানে বলা আছে Kushanas issued mostly gold coins and numerous copper coins which are found in most parts of North India up to Bihar. তাহলে কুষাণরা মূলত স্বর্ণ মুদ্রা এবং কিছু কপার কয়েন চালু করেছিল। আগেই বলছি ইন্দো-গ্রীকদের কথা খেয়াল রাখতে হবে এবং কুষাণদের কথা খেয়াল রাখতে হবে গোল্ড কয়েনের। কারেক্ট? এবং যেটা তোমাদের থার্ড পয়েন্টে দেওয়া আছে, মার্ক করে রাখবে, কনিষ্ক আলোচনার সময় আমরা পড়ব কার সময় কয়েনে শিবের মূর্তি পাওয়া যাচ্ছে। লেখা আছে দেখবে কুষাণের আন্ডারে থার্ড পয়েন্টে বিমা পথফিসেস, দ্বিতীয় শাসক, বলো বিমা পথফিসেস বা পথফিসেস 2, যার সময় থেকে স্বর্ণ মুদ্রা কুষাণদের সময় চালু হচ্ছে এবং তিনি শিব ভক্ত ছিলেন, সেই কারণে শিবের ছবিও আমরা দেখতে পাচ্ছি কয়েনের। এটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে? কুষাণরা যেহেতু ভারতীয় ছিল না,
সেই কারণে কুষাণদের মুদ্রায় কি পাওয়া যাচ্ছে? লাস্ট পয়েন্টে দেখো, মেনি পার্সিয়ান অ্যান্ড গ্রিক ডিটিস, বেশ কিছু পারস্যের এবং গ্রিক দেবদেবীদের ছবি আমরা কুষাণদের মুদ্রায় পাচ্ছি। অবাক হবে, কারণ তারা বিদেশিরা, বিদেশিদের মুদ্রায় বিদেশিদের প্রভাব থাকতেই পারে। কুষাণরাও বিদেশিদের দ্বারা অনুপ্রাণিত ছিল, তাই পারস্য এবং গ্রিক দেবদেবীদের ছবি কুষাণদের কিন্তু মুদ্রায় আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু জরুরি ব্যাপার। আবার ধরো এই যে কুষাণদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিং পত্রিসের মুদ্রাতে শিবের ছাপ রয়েছে, শিবের মূর্তির ছাপ রয়েছে। অর্থাৎ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইরের থেকে শাসকরা এসে আমাদের ভারতীয় কালচার দেবদেবীদের প্রতি আকৃষ্ট হচ্ছে। এটা আমরা পরেও দেখব। তোমরা মোহাম্মদ ঘুরির নাম করবে, মোহাম্মদ ঘুরির মুদ্রায় দেবী লক্ষ্মীর ইমেজ পাওয়া গেছে। লক্ষ্মী বলতে আমরা যা বুঝি তার ইমেজ কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ বাইরের থেকে যারা আসছে তারা কিন্তু আমাদের কালচারের দিকে ক্রমশ অভ্যস্ত হয়ে যাচ্ছে, আমাদের কালচারের সঙ্গে ক্রমশ অভ্যস্ত হয়ে যাচ্ছে। এটাও খেয়াল। তাছাড়া গুপ্তা issued largest number of gold coins, সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা গুপ্তারা চালু করেছে, একদম স্পষ্ট। কিন্তু প্রথমে যে ভাগটা তোমাদের বলেছি ওটি ভুললে চলবে না কোনো অবস্থায়। কেমন? অর্থাৎ ভারতীয় রাজবংশ হিসাবে গুপ্তরা প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছে, ওইটা কোনো অবস্থায় যেন বাদ না। যদি কোয়েশ্চেন দেয় যে কারা ফার্স্ট চালু করেছিল, কোনো রাজবংশ উল্লেখ না থাকে, সেখানে আমি কুষাণ যখন যেটা অপশন থাকবে, বা যদি বলে বোথ সেটা অপশন থাকতে হয়ে যাবে। মানে অপশন এ ইন্দো-গ্রিক, অপশন বি কুষাণ, অপশন সি বোথ অফ দেম, অপশন ডি নান অফ দেম। বোথ একদম পরিষ্কার, ঠিক আছে? এবং যদি ধরো চারটে আলাদা অপশন, কুষাণও আছে, ইন্দো-গ্রিকও আছে, আরো দুটো আলাদা আলাদা আছে, তখন কি করবে? যে আগে তাকে দিতে হবে ইন্দো-গ্রিক। কিরকম? ধরো যদি তোমাদের জিজ্ঞেস করি পাঞ্জাব কেশরী কাকে বলা হয়, আর কাউকে? লালা রাজপথ কাকে বলতো? প্রশ্নটি দেয় পাঞ্জাব কেশরী কাকে বলা হয়। এবার আগে কি? আগে রঞ্জিত সিং। সুতরাং উত্তর সেটা এসব বিরাট সব ঠান্ডা বসে আছে। পরীক্ষার উত্তর দেখার ক্ষেত্রে বিরাট ঠান্ডা, জানলেই হবে না, তোমাকে মাথায় রাখতে হবে কোনটা আমি লিখে আসবো। এটা একটা বিরাট বিচ্ছিরি ব্যাপার। পিএসসিতে ঝামেলা হয়, কিন্তু ওরা কারোর কথা শোনে না, ওরা যেটা মর্জি সেটাই করে। তাহলে ওই যে এই সেম এক্সাম্পল, রঞ্জিত সিংকেও বলা হয় পাঞ্জাব কেশরী, লালা রাজপথ রায়কেও বলা হয়। এবার দুটোই যদি অপশন থাকে, বোথ এ এন্ড বি না থাকলে যিনি আগে তার হিসাব, অর্থাৎ রঞ্জিত সিং পাক্কা হয়। এখানেও তাই হবে, ঠিক আছে? এছাড়া উপায় নেই। এরকম অনেক জটিলতা আছে, আস্তে আস্তে যত এগোবো আমরা তখন এই জটিলতা আর ঢুকবো। উত্তর যেটা জানি সেই উত্তরটা কি করা যাবে নাকি করা যাবে, এরকম জিনিস কিন্তু আমাদের তৈরি করতে হবে আস্তে আস্তে। এবারে দেখো দেওয়া আছে এক্সক্যাভেশন, খনন কার্য। এই এক্সক্যাভেশন বা খনন কার্য চালিয়েই কিন্তু বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান, মুদ্রা, নিউমিসম্যাটিক সোর্সেস মানে মুদ্রা, নিউমিসম্যাটিক মানে হচ্ছে মুদ্রা সংক্রান্ত চর্চা। কেমন? এইগুলো আমরা মাটি খুঁড়ে পাচ্ছি, অর্থাৎ মাটি খুঁড়ে পাওয়া জিনিসের উপর কিন্তু আমাদের ভরসা করতে হচ্ছে। ইনস্ক্রিপশনস, লিপি, লিপি ভালো করে মাথায় রাখবে। সেকেন্ড পয়েন্টটা পরীক্ষা অনেক সময় দেয়, দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশনস ইজ কল্ড এপিগ্রাফি। লিপি নিয়ে চর্চাকে বলা হয় এপিগ্রাফি। অনেক ক্ষেত্রে পরীক্ষায় দেয় যে স্টাডি অফ ইনস্ক্রিপশন, এটা ইংরেজি প্রশ্ন নয়, হিস্ট্রি প্রশ্ন হিসেবে দেয়। স্টাডি অফ ইনস্ক্রিপশনকে আমরা কি বলতে পারি? এপিগ্রাফি। দেখো তোমাদের এখানে পরের পাতায় একটা লিস্ট দেওয়া আছে, কেমন? মোটামুটি গুরুত্বপূর্ণ ইনস্ক্রিপশন, ঠিক আছে? একদম লাস্টের দিকে তাকাও। এই যে বলছিলাম যে তোমাদের যে ছকটা দেওয়া ছিল, এই ছকে ইনস্ক্রিপশনের দুটো ভাগ, ইন্ডিজেনাস আর ফরেন, বিদেশিদের ইনস্ক্রিপশন। লাস্টে কিন্তু সেই বিদেশির কথাই বলা আছে, যেটা তোমাদের বলছিলাম। গরুড় ধ্বজ লিপি, বেসনগর ইনস্ক্রিপশন, হেলিওডোরাসের নাম পাওয়া যাচ্ছে, যেটা একটু আগে আমি তোমাদের বলছিলাম। এইটা কিন্তু ফরেন ইনস্ক্রিপশন। লাস্ট যেটা
এই লিস্টে রয়েছে বেস্ট নয়, কেমন? এই লাস্টেরটা এইটা কিন্তু ফরেন বিদেশি ইনস্টিটিউশনের জলজান্ত উদাহরণ, কারণ বাকিগুলো দেশীয় দেশীয় ক্ষেত্রে উদাহরণ। এবারে এই যে দেখো মেহেরৌলি আয়রন পিলার চন্দ্রগুপ্ত 2 বলে লেখা আছে, দেখতে পাবে, দেখতে পাচ্ছ কি? মেহেরৌলি আয়রন পিলার চন্দ্রগুপ্ত 2। এই মেহেরৌলি আয়রন পিলার চন্দ্রগুপ্ত 2 এর ক্ষেত্রে একটু বলে রাখি, পরীক্ষায় প্রশ্ন দেয় যে মেহেরৌলি লৌহ স্তম্ভ বা মেহেরৌলি আয়রন পিলার কার সম্বন্ধে আমাদের জানা আছে, অবভিয়াসলি চন্দ্রগুপ্ত 2। কিন্তু মাথায় রাখবে মেহেরৌলি আয়রন পিলারে রাজা চন্দ্র বলে একজনের নাম খোদাই করা ছিল, যাকে হিস্টোরিয়ানরা আইডেন্টিফাই করছেন চন্দ্রগুপ্ত 2 এর সঙ্গে। শুধু মেনশন করা আছে রাজা চন্দ্র বলে, আর কিছু মেনশন করা নেই। প্রশ্ন আসে এইভাবে যে মেহেরৌলি আয়রন পিলারে যে রাজা চন্দ্রের নাম মেনশন করা তিনি কোন রাজা? চন্দ্রগুপ্ত। আবারও বলছি ইনস্ক্রিপশনের লিস্ট তোমাদের পড়বার, কোন ইনস্ক্রিপশন কোন রাজার সম্বন্ধে লেখা আছে একদম পরিষ্কার। আমি তোমাদের একটা কাজ করব, তোমরা এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছ এই লিস্টগুলো নেক্সট ক্লাস 2 সপ্তাহ পরে পড়ে আসো, মুখে মুখে দেবো না, পড়া জিজ্ঞেস করছি বিরাট শাস্তি দিয়ে ফেলবো ওরকম কিছু না, কিন্তু আমরা ঝালিয়ে নেবো নিজেদের। হ্যাঁ, পড়া না করলে কান্দনের বাইরে দাঁড় করে রাখবো ওরকম দেবো না, কিন্তু আমরা আলোচনা করবো। জিনিসটা তোমাদেরও তাহলে কি হবে, পড়ার প্রেশারটা থাকে, ভুল হলে আমরা আলোচনা করে নিলাম। এবার ভুল হলে যখন ঠিকটা কানে ঢুকবে তখন ওরা কিন্তু মাথায় গেঁথে যাবে, এটা সবচেয়ে জরুরি। ঠিক আছে, সেই জন্যই বলছি আমি 2 সপ্তাহ পর যখন ক্লাস হবে এই যে লিস্টটা, বইয়ের লিস্ট লম্বা করে দেওয়া আছে, ইনস্ক্রিপশনের লিস্ট, এগুলো থেকে একটু মুখে মুখে জিজ্ঞেস করবো, কেমন? মনুমেন্টের লিস্ট দেওয়া আছে, এখানেও পরের পাতাতে লিটারেচার বুকস আছে, শুধুমাত্র এই লিস্টগুলো পড়ে এসো, ভিতরে কিছু বলছি না, এই যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো পড়ে এসো, তাহলেই আর কোনো সমস্যা নেই, কেমন? এবারে বুকস অফ ফরেন লিটারেচার তোমাদের এখানে সুন্দর ভাগ করে গ্রিক, চাইনিজ, মহামেডানদের কথা বলা আছে। দেখো এই যে মহামেডান আমি আগেই বলেছিলাম, এটা কিন্তু পুরো মধ্যযুগ সংক্রান্ত, আধুনিক যুগের কোনো ব্যাপার নেই বা প্রাচীন যুগের কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ মধ্যযুগ সংক্রান্ত, তার বাইরে আর কিছু নেই। এবারে গ্রিকদের মধ্যে কি কি নাম দেখতেই পাবে, ইন্ডিকা, মেগাস্থেনিস, জিওগ্রাফি টলেমি, উচ্চারণটা হবে টলেমি, কেমন? ইন্ডিকা আরেকবার দেওয়া আছে, কিন্তু ইন্ডিকা এখানে আরিয়েন্স বলে লেখা আছে। আরিয়েন কেন লেখা আছে? ইন্ডিকা তো মেগাস্থেনিসে, তাহলে আমরা আরিয়েন নামটা পাচ্ছি কেন? আরিয়েনের রচনায় মেগাস্থেনিসের ইন্ডিকার উল্লেখ আছে, মেগাস্থেনিসে ইন্ডিকা পাওয়া যায় না, কিন্তু আরিয়ানের রচনায় মেগাস্থেনিসের ইন্ডিকার উল্লেখ আছে বলে আমরা জানতে পারছি ইন্ডিকা নামক একটা বই ছিল, এই কারণে। কেমন? এটা খেয়াল না, ইন্ডিকা মেগাস্থেনিসের লেখা একদম পরিষ্কার, কোনো কনফিউশন নেই। কিন্তু এটা যদি তাই কিরকম হতে পারে যে কার রচনায় মেগাস্থেনিসের ইন্ডিকার উল্লেখ পাওয়া গেছে, in whose writing the mention of Indica we can found the mention of Indica, তখন আরিয়ানের নাম চলে আসে, দেয় পরীক্ষা দেয়। এবং তোমাদের একটু বলে রাখি ওই যে অ্যারিয়েন্স বলে নামটা দেওয়া আছে এর বানানটা কিন্তু এভাবেও অনেক সময় আসে, কেমন? খেয়াল দেবে বানানের রকম ফের হয়, কিন্তু বানান কিন্তু এভাবেও অনেক সময় আসে, এটা কিন্তু মাথায়। আচ্ছা, এবং দেখো তোমাদের দেওয়া আছে ন্যাচারাল হিস্টোরিকা প্লিনির লেখা, কেমন? পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, এটা কে লিখেছিলেন জানা যায় না, এই বইয়ের নামগুলো ভালো করে মাথায় রাখতে হবে, সেম অ্যাজ ওই ফাহিয়েন, হিউয়েনসাং, ইট সিং, কেমন? এই সমস্ত নামগুলো একটু খেয়াল রাখতে হবে, আর কিছু দরকার নেই, মাঝখানে তিনটে নাম পড়লেই হবে, কোনো সমস্যা নেই। মনুমেন্ট যেটা বলা হচ্ছিল সৌধ, যেটাও বলছিল কুতুব মিনার, সেই হিসাবে এখানে লিস্ট করে দেওয়া আছে সৌধ বলে কোনগুলোকে বলা যেতে পারে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত অজন্তা ইলোরা, বানানটা একটু ভুল আছে দেখে নেবে এই বক্সটাতে,
ELLORA হবে, ইলোরা, আলোরা লেখা আছে কিন্তু এটা ELLORA, অজন্তা ইলোরা যেটা আমরা বলি সেই ইলোরা। যেমন অজন্তা ইলোরার গুহা চিত্র যদি জিজ্ঞেস করে, যদি না অনেক পরীক্ষা এসছে, অজন্তা ইলোরার গুহা চিত্র কোন যুগে তৈরি হয়েছে? গুপ্ত যুগ। কেমন? অজন্তা ইলোরার গুহা চিত্র গুপ্ত যুগে করা হয়েছে। গুপ্তা পিরিয়ডে অজন্তা কেভ পেইন্টিংস আমরা বলতে পারি করা হয়েছে। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, সবথেকে পুরনো বোধহয় ভীমবেটকা না? সবথেকে পুরনো ভীমবেটকা, তবে ওটাকে আবার আমরা এখানে ঢোকাবো না, কারণ ওটা যেহেতু প্রি হিস্টোরি। আলতামিরা ভারতে নয়, ওটা ওই ভীমবেটকা যেটা বলছে ভীমবেটকা। স্পেনও দিয়ে যেতে পারলে ভালোই হতো, কিন্তু আপাতত ভারতে আমাদের কাজ চালিয়ে। তো ভীমবেটকা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, যার জন্য আবার এখান থেকে আলাদা হয়ে যাবে, কারণ এটা প্রাচীন ভারতের মধ্যে পড়ছে আর ওটা প্রাগৈতিহাসিক যুগে চলে যাচ্ছে, সুতরাং আলাদা হয়ে যাবে। সবথেকে আর্লিয়েস্ট বলতে তো ভীমবেটকা বলাই যায়, 100 বার বলা যায়। আচ্ছা, এবং তোমাদের এখানে বুকস এন্ড অথর্স ডান দিকেও লিস্ট দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। খুব আনকমন কিছু বইয়ের নামও দেওয়া আছে, বেশ কিছু আনকমন বইয়ের নাম দেওয়া আছে, এগুলোকে একটু পড়ে মনে রাখবার চেষ্টা করব, তা না হলে হবে। আচ্ছা, যেটা দিয়ে আমি একেবারে শুরু করেছিলাম প্রিহিস্টোরিক ফেজ, এবার সেটাতে চলে আসো। এই যে তোমাদের স্টোন এজ বলে বলা আছে, দেখতেই পাচ্ছ, আমি শুরুতেই তোমাদের বলছিলাম যে স্টোন এজের তিনটে ভাগ, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর। কেমন? এবারে আমরা এখান থেকে জানবো যে কোন কোন বিষয়, কোন কোন ফেজ বা কোন কোন পিরিয়ডে আমরা কি কি ভাগ দেখতে পাচ্ছি। খুব ঠান্ডা মাথায় ভাবো। স্টোন এজ একদম জরুরি বিষয়গুলো আমি বলে দিচ্ছি, তারপরে কিছু জিনিস আমি তোমাদের লিখিয়ে দেবো। কেমন? স্টোন এজ, এই স্টোন এজের আন্ডারে প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ, ওল্ড স্টোন এজ, সাল ভালো করে খেয়াল রাখো, 5 লক্ষ থেকে 10,000 খ্রিস্টপূর্ব। হ্যাঁ, কি বলছো? টুকটাক দেয়, হয়তো দেবে না, কিন্তু টুকটাক দিতেও পারে, কোনো কোনো ক্ষেত্রে দিয়ে দেবে। মেসোলিথিক, মধ্যপ্রস্তর 10,000 থেকে 6,000, আর নিওলিথিক 6,000 থেকে 1,000। বক্সের মধ্যে ওটা 6,000 খুবই ভালো হবে। আমি কিন্তু বাইরেরটা লেখা করছি, ঠিক আছে? বাইরে যেটা লেখা আছে। আচ্ছা, এবারে এই যে প্যালিওলিথিক, তার আবার দেখতে পাচ্ছ তিনটে ভাগ করা, লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, তিনটে ভাগ করা আছে। আমি এগুলো বাংলাতে যাবো না, বাংলায় গেলে তোমাদের কনফিউশন হয়ে যাবে, বাংলাটা মাথায় ঢুকবে, ইংরেজিটা মাথায় রাখাই ভালো, ইংরেজিটা মাথায় রাখাটা হবে। এবারে দেখো তোমাদের এখানে স্পষ্ট বলা আছে, the earliest traces of human existence in India so far discovered go back to the period between 3 লক্ষ এবং 2 লক্ষ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। প্রথম পয়েন্টই যেটা বলা আছে, কেমন? এবং হোমো স্যাপিয়েন্স আমরা 36,000 খ্রিস্টপূর্বাব্দে, যে আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্স, সেটা আমরা 36,000 খ্রিস্টপূর্বাব্দে মোটামুটি পাচ্ছি। দেওয়া আছে, পয়েন্টেই দেওয়া আছে, ঠিক আছে? এদের কাজ কি ছিল? পরিষ্কার দেখো বলা আছে, এরা ছিল ফুড গ্যাদারার, খাদ্য সংগ্রহকারী। কেমন? খাদ্য উৎপাদনকারী। খাদ্য সংগ্রহকারী আর খাদ্য উৎপাদনকারীর মধ্যে পার্থক্য। খাদ্য সংগ্রহকারী বলতে নেচার থেকে নিত, একদম, কিন্তু চাষবাস করত। খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এরা ফুড গ্যাদারার, ফুড প্রডিউসার। শস্য মাটিতে ফলাচ্ছে, গাছপালা থেকে ছিঁড়ে দিচ্ছে, সংগ্রহ করে দিচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি প্যালিওলিথিক যুগের মানুষ খাদ্য সংগ্রহকারী ছিল এবং তারা আগুনের ব্যবহার শিখে নিয়েছে। লার্ন টু কন্ট্রোল ফায়ার, আগুনের ব্যবহার শিখে নিয়েছে। কেমন? এটা অবশ্যই খেয়াল রাখবে। মানে এটা কি স্যার হোমো স্যাপিয়েন্স
আরো আগে না, এই প্যালিওলিথিক থেকেই বলা হয়। প্যালিওলিথিক দেখো এখানে লেখাই আছে, প্যালিওলিথিকের ক্ষেত্রে এখানে বলাই আছে মোটামুটি। এবারে যদি শহর বা বিভিন্ন জায়গার কথা বলা হয় সেক্ষেত্রে দেখবে তোমাদের এখানে পরের পেজে 11 নম্বর পেজে 4 নম্বর পার্টে দেখো ছোটনাগপুর, প্লেটু, সেন্ট্রাল ইন্ডিয়া, সাউথ অফ দ্য রিভার কৃষ্ণা, এই সমস্ত জায়গা মেসোলিথিক সাইট বলে উল্লেখ করা আছে। কেমন? এগুলো আমরা পরে পড়ব। এবার এই আর্লি, মিডল, আপার এই তিনটের মধ্যে ডিফারেন্স কি তোমাদের নিচে দেওয়া আছে, আমি সেটাতে যাব। তার আগে প্যালিওলিথিক এজটা যেখানে ফুড গ্যাদারার্স বলা আছে সেইখানটা একটু ভালো করে দেখে নেওয়ার আমরা চেষ্টা করি। কেমন? ফুড গ্যাদারার্স এর ক্ষেত্রে খেয়াল রাখবে 1930 সালে গ্যাব্রিয়েল দ্য মন্টিনেট এই ব্যক্তি ফরাসি অনুসন্ধানকারী, তিনি কিন্তু এই জায়গাগুলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন যেটা প্যালিওলিথিক এজ বা ওল্ড স্টোন এজ, প্রাচীন প্রস্তর যুগ। কেমন? এটাই সবচেয়ে শুরু এবং এটা মোটামুটি ভারতের সর্বত্র ছিল ইন্ডাস আর গঙ্গার ওই মোটামুটি অববাহিকা এরিয়া ছাড়া বাদ বাকি সর্বত্রই কিন্তু ছিল। কেমন? এটা খেয়াল রাখতে হবে এবং মাথায় রাখবে যে এদের চাষবাস, বাড়িঘর থেকে শুরু করে কোনো কিছুর আইডিয়া কিন্তু ছিল না, একদম ছিল না। পরপর পয়েন্টে কিন্তু এগুলো তোমাদের বলা আছে এবং তারা শিকার করত আর খাবার সংগ্রহ করত, এর বাইরে এদের কিন্তু কোনো ভূমিকা ছিল না, কোনো অবস্থাতেই কোনো ভূমিকা ছিল না। না না, কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। তাহলে সেই কনসেপ্টটাই তৈরি হয় যে আমি পশুপালন করবো, সেই পশু আমার উপকারে লাগবে, এই পশুর থেকে অনেক কিছু পেতে পারি, এই কনসেপ্টে কিছু কোনো কনসেপ্টে আসে না। ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস অনেক পরের ব্যাপার। ইভেন তোমরা যখন সিন্ধু সভ্যতা পড়বে তখনও দেখবে সিন্ধু সভ্যতার লোক ঘোড়া কি জিনিস ভালো করে জানতেই, ঘোড়ার হাড় পাওয়া গেছে, কিন্তু ঘোড়া কি জিনিস জানতাম আমি কি বলছি। তোমাকে যদি বলি একটা ঘোড়া তোমাকে দিলাম, কি করবো? ঘোড়াটা কি কাজে লাগাবো? উত্তর হবে হ্যাঁ, মানে কি এদিক ওদিক যাওয়া যাবে, এই জিনিসটাই ওদের আইডিয়া। ঘোড়া ছিল ছিল, এবার এটাকে যে আমি এক জায়গা থেকে আরেক জায়গা দ্রুত যাওয়ার জন্য ব্যবহার করতে পারি, এই কনসেপ্টে বলা। সেই কারণে ওই রকম থাকলেও ব্যবহার চাপ এখানেও তাই অ্যানিম্যাল ছিল, পশু পালনকারী হিসেবে তাদের সেইভাবে ডেভেলপমেন্ট। এবারে দেখো তোমাদের যে তিনটে ভাগ দেওয়া আছে, লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, তার মধ্যে সালের ডিফারেন্স তো ছেড়ে দাও, সালের ডিফারেন্সটা তো আছেই, তা বাদ দিলে আর কি জিনিস মাথায় রাখতে হবে? আর্লি প্যালিওলিথিক একদম শুরুর জায়গা, সেটা কিন্তু গ্রেটার পার্ট অফ দ্য আইস এজ, বরফ আচ্ছাদিত যুগ, তখন বরফ মেল্টিং শুরু হয়, বরফের যুগ, পুরো বরফ আচ্ছাদিত জায়গা ছিল। কিন্তু মিডলে আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে শুরু করছে এবং তাদের অস্ত্র হাতে আসতে শুরু করছে। ফ্লেক মানে ধরো, ফ্লেক বলতে কি বলবো বাংলায়? ফ্লেক মানে এটা বলা যেতে পারে যে চ্যাটালো কোনো জিনিস টাইপের বা এমন একটা জিনিস যেটা দিয়ে দাগ কাটা যাবে বা কিছু আপচিরা কাটা যাবে, কেমন এরকমভাবে ঘষা যাবে, সেই রকম কোনো জিনিস ব্যবহার মিডল থেকে কিন্তু তারা শুরু করছে। ফলা টাইপের বলতে বাংলা এটাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ফলা বলতে পারে। এবং মাথায় রাখতে হবে যে তারা they started using blades, points and scrapers made of flakes. ব্লেড মানে কি আমাদের আজকালকার ব্লেড? তা না, ব্লেড মানে ধারালো, পয়েন্টার্স, টিক, কেটে যাওয়া, এই জিনিসগুলো তারা ক্রমশ ব্যবহার করতে শুরু করে। অর্থাৎ শিকারকে যাতে আরো নিশ্চিত করা যায়
আমি একটা পাথর ছুঁড়ে কোনো কিছুকে মারতে গেলাম, সে মরতে নাই পারে, কিন্তু যখনই আমি ধারালো কোনো একটা তীক্ষ্ণ জিনিস দিয়ে ছুড়বো, মরতে পারবো। এটা কিন্তু মিডল প্যালিওলিথিক থেকে স্টার্ট হচ্ছে। এবং আপার প্যালিওলিথিক এখানে প্যারালাল সাইডেড ব্রেডস, অর্থাৎ দুটো দিকই ধারা, কেমন এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বোন টুলস, হাড়ের তৈরি বস্তু বা অস্ত্র, বোন বা হাড়ের তৈরি অস্ত্র বা বস্তু, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে এখানে এদের ব্যবহার্য কি কি জিনিস ছিল। ব্যবহার্য কি কি জিনিস ছিল বলতে কি বোঝাচ্ছি না, এরা এই যে জিনিসগুলো আমি বললাম যে কাজে লাগাতো, এগুলো দিয়ে তারা কি কি বানিয়েছিল। যদি তোমরা লোয়ার প্যালিওলিথিক দেখো, এখানে লেখা আছে হ্যান্ড অ্যাক্সেস, হাতে তৈরি কুঠা, কেমন যেটি কাটা যাবে, ধাক্কা দেওয়া যাবে, চপার্স ফালা করে কাটার জন্য, এবং ডিগিং খোঁড়ার জন্য, এই ধরনের জিনিসগুলো কিন্তু তাদের হাতে আছে। এদিকে পরেরটাতে কি বলছে, তারা বলছে যে এইগুলো থাকা সত্ত্বেও তারা কিন্তু ওয়াইল্ড ক্রিয়েচার অর্থাৎ বন্য প্রাণীকে ভয় পেত। ওয়াইল্ড ক্রিয়েচার বা বন্য প্রাণীকে ভয় পেত, শিকার করতো, কিন্তু শিকার করা সত্ত্বেও তারা ওয়াইল্ড ক্রিয়েচার বা বন্য প্রাণীকে কিন্তু ভয় পেতে শুরু করেছে। এবং আপার প্যালিওলিথিকে পরিষ্কার দেখা যাচ্ছে যে the animals depicted in this are mostly bison, elephant, sheep, tigers, boars, rhinoceros, etc. Depicted মানে কি, তারা যে বিভিন্ন এই যে ভীমবেটকা বিভিন্ন দেয়াল গাত্রে খোদাই করেছে, এই খোদাই থেকে আমরা জানতে পারছি সেই সময় কোন কোন পশু তারা দেখেছে, তার লিস্ট এখানে দেওয়া আছে। বাইসন, এলিফ্যান্ট, টাইগার, বোয়ার মানে শুয়োর, কেমন, রাইনোসেরাস, গন্ডার, এইগুলো তারা কিন্তু দেখেছে। অর্থাৎ ছবিতে ফুটিয়ে তুলেছে মানে তারা ডেফিনেটলি দেখেছে ছবি, তবে কি ছবিতে ফুটিয়েছে। তাহলে এই ডিফারেন্সগুলো কিন্তু আমাদের আলাদা করে মাথায় রাখতে হবে, কেমন যে কি কিভাবে জিনিসগুলো ঘটছে। এবারে আমরা চলে যাব হচ্ছে পরের দিকে। খেয়াল রাখবে তারা খুব বিশাল কিছু দরকার যে এরকম নয়, কিন্তু সাইট বা শহর, যেরকম আমাদের বারবার বলবার চেষ্টা করছি, ইম্পর্টেন্ট সাইটস, গুরুত্বপূর্ণ যে সাইট অর্থাৎ শহর, এই প্রত্যেকটার আন্ডারে থাকে, কেমন, অর্থাৎ এই যে আমরা আলোচনা করলাম এতক্ষণ লোয়ার মিডল আপার, এই লোয়ার মিডল আপারের ক্ষেত্রে